ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আজকে আবার হাজির হয়ে গেছি একটা নতুন এপিসোডে। আর আজকের আমার গেস্ট কে হচ্ছে আর কোথায় আছি, আজকে আছি অপরচুনিটি ক্যাফেতে বালিগঞ্জ ব্রাঞ্চে। আর আমাদের সাথে আজকের গেস্ট হচ্ছে ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। দিদি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অলওয়েজ গুড। তো দিদি 2023-এ দুর্গা সম্মান পেয়েছিলেন, তাই তো? 2023-এ তারপর একটা বড় গ্যাপ, আমাদের ডিজিটালি আমরা কানেক্টেড ছিলাম, কিন্তু প্রথম বোধহয় আবার সামনাসামনি এইটা। আপনি যেটা নিয়ে আপনার মেন কাজের স্পেসটা, সেটা কিভাবে চলছে এখন? একদমই, আমি তো পরিবেশ নিয়েই কাজ করি। এবার পরিবেশ তো আমাদের সব সময়কার, মানে এটা তো কোনো ইয়ার বা কোনো একটা বছরে কাজ করছি পরের বছর করতে পারবো না, তা নয়। আর আমরা যেটা জানি যে এই অ্যাওয়ারনেসটা ভীষণভাবে মানুষের মধ্যে দরকার, যে কারণ এই সময় যেটা আমরা যাচ্ছি সেখানে কিন্তু শুধু কলকাতা বা শুধু পশ্চিমবঙ্গ নয়, মানে তথাকথিত পুরো ভারতবর্ষ তথা পৃথিবী কিন্তু আজকে আমাদের ক্লাইমেট নিয়ে চ্যালেঞ্জের মধ্যে একটা আছে। সুতরাং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের কিন্তু অ্যাওয়ার হওয়ার সময় হয়েছে, মানে সচেতনতা ভীষণভাবে দরকার। কি গ্রামে কি শহরে, মানে পরিবেশ যদি ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে সচেতনভাবে পদক্ষেপ ফেলাটা ভীষণভাবে জরুরি। আমরা প্রযুক্তি এবং প্রগতি দুটো জিনিস আমাদের জীবনে খুব মানে জড়িত, মানে দুটো পার্ট খুব বড়োভাবে প্লে করে। প্রযুক্তি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য আমাদের অনেক পাহাড় ভাঙতে হচ্ছে, গাছ কাটতে হচ্ছে, একদম, যেটা বিজ্ঞান যেদিকে এগোচ্ছে, তাহলে গোল যখন আমরা অ্যাচিভ করছি, কিন্তু আমরা কিছু জিনিসকে ভেঙে বা গুঁড়িয়ে অ্যাচিভ করছি। একদম তো সেখানে প্রকৃতির একটা খুব বড় এনভায়রনমেন্টের পার্ট প্লে করছি। তার জন্যই বোধহয় আমাদের ধরুন বর্ষার কোনো এখন ফিক্স মান্থ বলে কিছু নেই। শুধু বর্ষা না, সব এটা কিন্তু ওভারল্যাপ করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা যে শুধু আমাদের অসুবিধা হচ্ছে তা নয়। এবছর যেমন শীত আসতে চলেছে, আমরা এই সময় কিন্তু সাধারণত মাইগ্রেটরি বার্ডস, যারা আর কি পরিযায়ী পাখি, সমস্ত জায়গায় কিন্তু এই পরিযায়ী পাখিদের দেখতে পাওয়া যায়। কিন্তু এটা যেটা আমরা দেখতে পাচ্ছি বেশ মানে গত 2 বছর ধরেই এদের কিন্তু একটা পরিবর্তন আসছে আসার সময়। এটা যে শুধু ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে, যেটা আপনি বলছিলেন যে আজকে বর্ষার মানে সঠিক যে মাস আমরা এখন কিন্তু বলতে পারি না, যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, এইগুলোকে আমরা সঠিকভাবে কিন্তু মানে মাস হিসাবে এখনও বলতে পারছি না। কেন বলতে পারি না? কারণ সেটা ওভারল্যাপ করে যাচ্ছে। এটাই কিন্তু জলবায়ু পরিবর্তন। এবার যে এই মাইগ্রেটরি বার্ডসরা কিন্তু যে পুরো জলবায়ু পরিবর্তনটাই বুঝতে পারছে শুধু তা নয়, তাদের বিভিন্ন ধরনের যে ফুডের যে সাইকেলসটা চলে, মানে তাদেরও তো একটা বেঁচে থাকার তাগিদ থাকে। তারা তো এতটা রাস্তা মাইগ্রেট করছে, এবার তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে, তবেই সেই এনার্জিটা পায় যে সে মাইগ্রেট করে এতটা রাস্তা চলে মানে আসছে। এবার এই মাইগ্রেটরি বার্ডসের কিন্তু প্রপার যে ফুড খাওয়ার, সেটা কিন্তু তারা হারাচ্ছে। সুতরাং তারা যে বাসস্থান, লোকালয়, মানে তারা যেখানে এসে যে জলাশয়টা চায়, সেই জলাশয়টাকে আমরা ধরুন ভরাট করে দিচ্ছি, সেখানে আমরা কনস্ট্রাকশনস তৈরি করে ফেলছি, তাহলে তো সেখানে ওয়াটার হায়াসিন্থ থাকছে না, সেখানে ছোট ছোট মাছ থাকছে না। এবার এইগুলোই তো তারা খায়, এগুলো তো তারা হারাচ্ছে। এবার আপনি বলতে পারেন, এই যে বলছেন প্রযুক্তি এগোচ্ছে, অবশ্যই প্রযুক্তি এগোচ্ছে, কনস্ট্রাকশনস হচ্ছে, কিন্তু তাদের দিকটাও কিন্তু ভীষণভাবে আমরা কি ভুলে যাচ্ছি যে আমরা কি ভাবছি যে এই পৃথিবীটা আমরাই খালি বাস করি আর অন্য কেউ বাস করে না? বোধহয় আমাদের সেটা ভাবে তো থাকলে হবে না। আমাদের মনে হয় যে আমরা ওদের ভাবনা না, ওদেরও একটা স্পেস, সময়, জীব জন্তুর স্পেস। এবং এখন দেখবেন প্রায় নিউজ খুললে দেখা যায় যে এই গ্রামে হাতিরা চলে এসছে, মানে প্রত্যেকেই কিন্তু পেরিফেরি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যেমন আমাদের করিডোর থেকে, মানে আমাদের যে নিজস্ব এলাকা, সেটা থেকে যেমন ধরুন হাতিদের করিডোর আছে একটা নিজস্ব, সেই এলাকাগুলোর যদি আমরা গাছগুলো কেটে ফেলি, সেখানে যদি বন জঙ্গল সাফ করে ফেলি, তাহলে সেই করিডোর তো ক্রস করে হাতি ঢুকে আসছে। মানে এটা কিন্তু মানে জীবজন্তুদের ওপর কিন্তু হামলা করলে হবে না, মানে তাদেরকে শিকার করে তাদেরকে আমরা মানে দূরে সরিয়ে দিলে কিন্তু হবে না। তাদের যে জায়গাটা,
সেইটাকে কনজার্ভ করা ভীষণভাবে কিন্তু দরকার। এই যে তার সাথে সাথে পর্যটন নিশ্চয়ই দরকার। পর্যটন কিন্তু আমাদের একটা শিল্প, পর্যটন হচ্ছে আমাদের কেন্দ্র। আমরা যেটাকে সবসময় চাইবো যে ইকো ফ্রেন্ডলি। এই ইকো ফ্রেন্ডলি হতে গিয়ে আমরা কি করছি, যে পাহাড়ের কোলগুলোকে একেবারে নষ্ট করে ফেলছি। এই সমস্ত জীবজন্তুদের একেবারে যে করিডোরটা, তাদের যে সেফ করিডোরসগুলো, সেই জায়গাগুলো যেগুলো অভয়ারণ্য, সেই সমস্ত জায়গায় আমরা শান্ত পরিবেশ চাইছি। কিন্তু আমাদের ভাবতে হবে সেই জায়গাটা কতটা সেফ ভৌগোলিকভাবে, এমনকি প্রাকৃতিকভাবে। অবশ্যই কিন্তু সেই যে মানসিক শান্তি হয়তো আমরা কিছুটা পাচ্ছি, কিন্তু তার সাথে সাথে আমরা নিজেদেরকে বিপদের মধ্যে টেনে আনছি না তো? বা সেই সমস্ত জীবজন্তুরা যাদের আবাসস্থল সেটা, তাদেরকে আমরা চিরতরে বিলুপ্ত করে ফেলছি না তো? এই ব্যালেন্সটা যদি আমরা হারিয়ে ফেলতে থাকি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদেরই এক্সিস্টেন্সটা কিন্তু একদিন এই জিজ্ঞাসা চিহ্নের মধ্যে কিন্তু পড়তে পারে। দিদি একটু এবার এইটার থেকে একটু ব্যক্তিগত জীবনে দেখে যাই যে আপনি এনভায়রনমেন্টের উপরে যে আপনি কাজ করবেন বা মানুষকে সচেতন করবেন, এইটা কিভাবে জীবনে এলো বা কিভাবে ভাবলেন আপনি? না, বিষয়টা দেখুন, এটা কোনো দিনক্ষণ বা কোনো পার্টিকুলার কোনো দিনক্ষণ থেকে শুরু হয়েছে তা নয়। মানে বিষয়টা আমি মানে আমার যে সমস্ত রিসার্চের কাজ, সবটাই কিন্তু আমার এনভায়রনমেন্ট রিলেটেড। আমি প্রথম যে জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছিলাম, সেটা নিয়ে আমার একটি বইও আছে, ইলেকট্রনিক ওয়েস্ট। এই যে আপনি একটু আগে বললেন প্রযুক্তি, আমি সবসময় চেষ্টা করেছি যে এই যে প্রযুক্তি, যেটার উপর আমরা ভীষণভাবে ডিপেন্ডেন্ট, সেটা আমাদের কিভাবে এই পরিবেশকে এফেক্ট করছে। এই ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা নিয়ে কিন্তু আমরা সেরকম সচেতন এখনও পর্যন্ত হতে পারিনি। সচেতন মানে কি বলবেন, আমি কখনোই কিন্তু বলছি না যে ইলেকট্রনিক গুডসটাকে আমরা ইউজ করব না, সেটা পরের দিন থেকে আমরা বন্ধ করে দেবো, সেটা কিন্তু হতে পারে না। কিন্তু আমাদের যেটা দরকার, যে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, মানে আমাদের যেটাকে বলে ইপিআর, মানে একটা কোম্পানি যখন কোনো ইলেকট্রনিক গুডস তৈরি করে, প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা নিজস্ব তার সাইকেল থাকে, যে রিসাইকেল করা, রিইউজ করা, সেইটা কিন্তু মানুষের মধ্যে আরও বেশি করে তার প্রচার দরকার, তার মানে সচেতনতা দরকার। এটা নিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে। কারণ আমরা যদি ইলেকট্রনিক গুডসগুলো যখন খারাপ হয়ে যাচ্ছে, তখন যদি সেগুলোকে ডাম্প করে আমরা রাস্তায় ফেলে দিই, তার মধ্যে প্রচুর পরিমাণ হেভি মেটাল, যেটাকে বলে ভারী ধাতব মৌল আছে, সেগুলোই কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদের ভূপৃষ্ঠ থেকে জলের মাধ্যমে আমাদের শরীরেই ঢুকছে। আমরাই নিঃশ্বাস প্রশ্বাসের সাথে বা স্কিন বা যে কোনো জায়গায় কিন্তু আমরাই এক্সপোজ হচ্ছি। সুতরাং এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি ক্যান্সার ভীষণভাবে বেড়ে গেছে, এটার তো কারণ এই ধরনের মেটালসগুলোও আমরা ভীষণভাবে এক্সপোজড হচ্ছি। সুতরাং এই কাজগুলো আমি যখন করতে শুরু করি, তখন কিন্তু আজকে এই কলকাতার বুকেই বিভিন্ন জায়গা আছে, চাঁদনি চক থেকে শুরু করে আমাদের এসপ্ল্যানেডের বিভিন্ন রাস্তা আছে, এখনও পর্যন্ত কিন্তু যদি আপনারা কেউ চান গিয়ে দেখতে পারেন যে কত মানুষ আনঅর্গানাইজডভাবে তারা কিন্তু সেই ইলেকট্রনিক গুডসগুলোকে ভাঙছে এবং সেগুলোকে এক্সপোজ হচ্ছে, সেগুলোর দ্বারা পুরোটাই কিন্তু আনঅর্গানাইজডভাবে চলছে। সুতরাং আমাদের যেটা কাজ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি, এগুলোকে আরও অর্গানাইজড করা দরকার। এগুলোকে আমাদের মানুষকে বোঝানো দরকার যে কিভাবে আমরা এগুলোর মানে একেবারেই যে রিসাইকেল করা বা রিইউজ সেটা থেকে, কারণ এখন কিন্তু প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে, এগুলো থেকে আমরা এমন কিছু রিইউজ করে ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পারি যেগুলো থেকে কিন্তু আবার মেটালসই পাওয়া যাবে। সুতরাং এই যে বললাম কোম্পানিদেরকেও অ্যাওয়্যার করা বা কোম্পানিদের যে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটিটাকে আরও সেই সেলগুলোকে আরও কাজ করতে হবে, যে আমাদের পুরনো মোবাইলসটা তাদেরকেই ফিরিয়ে দিতে হবে, সেটা আমরা যে কোনো জায়গায় ফেলে দিতে পারি না। সুতরাং এই ধরনের কাজগুলো করতে করতে আমি সবসময় দেখেছি যে আমাদেরই চারপাশে এমন কিছু জায়গা আছে, এই ওয়েটল্যান্ড আমাদের এখানেই আছে কলকাতাতে, আমরা সকলেই জানি ধাপা ভীষণ সকলের পরিচিত, মানে কলকাতাতে যারাই থাকেন তারা প্রত্যেকে ধাপার নাম শোনেন এরকম হয় না, মানে ধাপার ফুলকপি বা ধাপার আজকাল তো খুব সুন্দর ওখানকার ভুট্টার দানা পাওয়া যায়, কিন্তু ওটা কিন্তু একটা রামসার সাইট। রামসার ব্যাপারটা কি সেইটা কিন্তু মানুষে জানে না।
কারণ রামসার এখানেতে 2002 সালে কিন্তু এই জায়গাটা, এই 12,600 একর জায়গাটা একটা ওয়ার্ল্ড রেকগনিশনস পায়, যে এখানকার জীব বৈচিত্র্যটাকে কিন্তু আমাদের মেনটেন করতে হবে। সেখানে শুধু জীব বৈচিত্র্য নয়, সেখানকার গাছ, সেখানকার সমস্ত কিছু, কীট পতঙ্গ, মাছ, সেখানে প্রায় 260খানা কিন্তু ভেড়ি আছে, তাদেরকেও রক্ষা করতে হবে। আমি সেই জায়গাটাকে নিয়ে কাজ করেছি এবং বিভিন্ন সময় সেখানকার যে আমরা ডাম্প সাইটে আমাদের কতটা সেখানকার মেটাল, বিভিন্ন ধরনের এই যে আমরা শাকসবজিগুলো তুলে খাচ্ছি, সেটা থেকে সত্যিই আমাদের শরীরে সেই ধরনের কোনো মেটাল এক্সপোজ হচ্ছে কিনা, মানে এইভাবে কাজ করতে করতে কিন্তু পরিবেশকে ভালোবেসে ফেলা। এবং আমি কাজ করতে গিয়ে এটা বুঝেছি আমাদের খুব ছোট্ট ছোট্ট জিনিসই, মানে এগুলো কিন্তু আমরা সারাদিনের মধ্যেই আমরা পরিবেশ নিয়েই থাকি, পরিবেশের মধ্যেই চলাফেরা করি। প্লাস্টিকের মতো জিনিস আমরাই ব্যবহার করছি, আমরাই যদি এটার একটা বিকল্প হিসাবে দেখতে পারি বা বিকল্পকে আমরা তুলে নিতে মানে পারি। এইটা হচ্ছে ধরুন এটা একটা লং প্রসেস এবং প্রত্যেকটা দিন ইম্প্রোভাইজ করতে করতে মেথডিক্যালি চেঞ্জেসগুলো আসবে। না, এইগুলোকে মানে সঠিক কি এগুলোকে প্রমোট করা বা মানুষকে সচেতন করা, অ্যাওয়ারনেসটা আনা, এইটা কতটা ইম্পর্টেন্ট, যেটা কি আমরা সঠিকভাবে এবং বিজনেস এবং অফকোর্স মানে আমাদের কিন্তু সবকটাই জিনিস তবেই সাস্টেনেবল হয় যদি সেটা ইকোনমিক্যালি এবং সোশ্যালি সেটার কিন্তু সলিউশনসে আমরা পৌঁছতে পারি। আজকে যে আপনি বললেন যে কতটা এটা নিয়ে বিজনেসের ব্যাপার আছে, যে আমরা কিন্তু প্লাস্টিকটাকে দেখছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের জায়গায় কিন্তু এখন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স অ্যাভেলেবেল আছে। কিন্তু আমরা কতজন জানি? আমরা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় জানি যে প্লাস্টিক্সের সলিউশনস মানে একটা কাগজের ব্যাগই হতে পারে বা একটা কাপড়ের ব্যাগই হতে পারে, কিন্তু আজকে কিন্তু আমাদের এখানেতে আখ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা যে ডেট সিডস, যেগুলো আর কি আমরা খেজুর, এই ধরনের সিডসগুলো থেকেও কিন্তু বায়োপলিমার তৈরি হচ্ছে, যেটা থেকে প্লাস্টিক তৈরি করা যাচ্ছে। সুতরাং আজকে যদি আমাদের গ্রাম বাংলার ইভেন যে স্টার্টআপসরা যারা কাজ করছে, তারা যদি এগিয়ে আসে এই ধরনের ইনিশিয়েটিভগুলো, যেগুলো সোশ্যালি আমাদের একটা র্যাডিক্যাল চেঞ্জেস আনতে পারে, কারণ ডিমান্ড তো অবশ্যই আছে, বিভিন্ন মার্কেটেতে এখনও কিন্তু প্লাস্টিক্স দেখা যাচ্ছে। সুতরাং তার অল্টারনেটিভসটা যদি আমরা আরও বেশি করে প্রোডাকশনস করতে পারি, তাহলে কিন্তু এটার একটা বড় জায়গা থাকবে, মানে চেঞ্জেসটা তবেই হবে। শুধু মানে বলার ক্ষেত্রেও এই পরিবর্তনটা ভীষণভাবে দরকার। যদি এন্টারপ্রেনাররা যারা ইয়াং জেনারেশনসের আছে, তারাও যদি এগিয়ে এসে এই ধরনের ইনিশিয়েটিভসগুলো আরও বেশি করে কিন্তু নিতে শুরু করে। এটা মানে আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে এই জিনিসটাকে নিয়ে একটা প্রজেক্টে ক্লাইন আপ করবো। মানে উনি যেটা করেন বা উনি যে সচেতনতাটা দেওয়ার চেষ্টা করছেন ওনার কাজের মাধ্যমে, বা এনভায়রনমেন্ট বা পলিউশনটা কী জিনিস, এটা মানুষকে সচেতন করার আমিও কিছু কাজ করতে চাই। তো আমার মনে হলো যে একটা সেমিনার হয়তো আমি আগামী দিনে করবো, যেখানে আপনাকে আমি ইনভলভ করবো এই কাজটার মধ্যে, অ্যাওয়ারনেসটা দেওয়া, যেহেতু আমার এই প্ল্যাটফর্মটা এই ধরনের কাজগুলোকেই করে। এবং আমি রিসেন্টলি দিল্লি গিয়েছিলাম, তো আমি প্রচুর মানুষ বলে যে দিল্লি পলিউশন, আমি শুনি, এবার গিয়ে নিজে দেখলাম যে সকাল 8টা-9টার সময় সূর্য দেখা যাচ্ছে না, মানে এই লং ডিস্টেন্সের মানে মানুষ, ওটা কিন্তু মানে কুয়াশা নয়, ওটা আছে পলিউশন। প্লাস আমি ওখানে এই স্টার্টার ব্রিলিয়েন্স ব্র্যান্ডের এই বছরে অ্যাওয়ার্ডে মাতৃ বলে একটা ব্র্যান্ড পেয়েছিল, ওরা এখন দিল্লিতে অফিস শিফট করেছে, ওদের ভিজিটে গিয়েছিলাম। এখানে গিয়ে ওর রাত্রিরে গাড়িটা বাইরে ছিল, আমি বললাম অরিজিতা চলো তোমাকে মেট্রোয় ড্রপ করে দিয়ে আসি। তো গাড়িটা নিতে গেল, ও গাড়িটা নিতে গিয়ে আগের দিন রাত্রিরে গেছে, পরের দিন সকালে গিয়ে দেখছে গাড়িটা পুরো কালো, পুরো ব্ল্যাক। একদম আমাদের অ্যাটমসফিয়ারে তো পার্টিকুলেট ম্যাটারস হিসেবে ঘুরছে, মানে আমরা হয়তো নেকেড আইতে দেখতে পাচ্ছি না, কিন্তু এই মুহূর্তে এবছর যদি আপনি এখনো পর্যন্ত দেখেন, এই মুহূর্তে কিন্তু দিল্লির বাতাসে প্রায় 400 থেকে 600 কিন্তু একিউআই ঘোরাফেরা করছে। এতটা কেন দিল্লিতে? এই দিল্লির একিউআই নিয়ে কিন্তু প্রচুরভাবে অনেক গবেষণা হয়েছে। এখানে কিছুটা ভৌগোলিক কারণ আছে, কারণ আমরা জানি যে যেভাবে আমাদের সেখানকার উইন্ড ফ্লো যেটা হয়,
আশপাশের যে জায়গাগুলো আছে যেখানেতে আমাদের সেই মানে খড় জ্বালানো থেকে আমাদের যে ফসলের যে গোড়াগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু বাতাসে কার্বনের কণাগুলো এসে মিশে। মানে এই বিভিন্ন কারণে কিন্তু আজকে দিল্লির বাতাস এই সময়টাতে, আর আমরা জানি যে যে কোনো মেট্রো সিটি এতটা মানে মেট্রো সিটিগুলোতে এত বেশি কনস্ট্রাকশনের কাজ হয়, সেই জন্য কিন্তু বাতাসে একিউআই ইন্ডেক্স এমনিই বেড়ে যায়। সেই জন্য যত মেট্রো সিটিগুলো দেখবেন সব জায়গায় কিন্তু আমাদের একিউআইটা হাই থাকে, ডিউ টু এখন কিন্তু আমাদের নিউলি প্রচুর কনস্ট্রাকশন চলে, সেখানে আমরা স্প্রিংকলার ঠিকঠাক ইউজ করি না। আর আমরা এই ওয়েস্ট বেঙ্গলে কোথায় দাঁড়িয়ে আছি এখন? ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু সিচুয়েশনস এই রকমই, কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টা একটু কম। কারণ হচ্ছে একিউআইটা একটু কম, কারণ হচ্ছে এই সময়টা আমরা একটা নিম্নচাপের রেশে থাকছি। মানে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টিপাতটা কিন্তু আমাদের এই পুজোর সময় থেকে অক্টোবর নভেম্বর থেকে একটু হচ্ছে, আবার আমরা পেয়েছি একটা হিউমিডিটি যত থাকবে এই ধরনের যে বাতাসে যখন এই পার্টিকুলেট ম্যাটার্সগুলো থাকে কার্বনের কণাগুলো, সেগুলো কিন্তু বৃষ্টির সাথে মাটিতে নেমে আসে। সেই কারণে আমরা দেখেছি যে এবছর একিউআইটা একটু স্ট্যান্ডার্ডের মধ্যে আছে, মানে মডারেটের মধ্যে। আমি খুব ভালো বলছি না, আবার খুব খারাপও নয় কলকাতার কন্ডিশনস, কিন্তু যেটা আমাদের প্রিকশনস নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। যারা আর কি বিশেষত মানে ভীষণভাবে কোমরবিড হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাস্ক পরাটা ভীষণভাবে জরুরি, কারণ এই বাতাসের এই কার্বনের কণাগুলোর সাথে সাথেই কিন্তু আমরা দেখি যে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সেটা আমাদের লাংসে যায় এবং তারা ভীষণভাবে কিন্তু কাফ অ্যান্ড কোল্ডে এফেক্টেড হয়ে যায়। সুতরাং এই ধরনের প্রিকশনসটা নেওয়াটা ভীষণভাবে জরুরি। আমরা দিল্লিতে রিসেন্টলি দেখলাম যেটা ক্লাউড সিডিং করা হয়েছে, সেইটা কিন্তু মানে অবশ্যই আমি বলবো যে খুব এফেক্টিভ হয়নি। কারণ এফেক্টিভ দুটো ক্ষেত্রে হয়নি। একটা হচ্ছে প্রথমত এটা ভীষণ একটা হিউজ কস্ট এটাতে মানে খরচা হয়েছে, এবং আমরা যেটা ক্লাউড সিডিং মানে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো আর্টিফিশিয়াল রেন, দুবাই না কোথায়? হ্যাঁ দুবাইতে আগে করা হয়েছিল, কিন্তু বিষয়টা আমাদের মহারাষ্ট্রেতেও এখানেতেও হয়েছে, কিন্তু তার রিজনটা কজটা ছিল অন্য। কারণ আমাদের সেই জায়গাগুলোতে ক্লাউড সিডিং করা হয় যেখানে ড্রট হয়, মানে সাধারণত খরা দেখা যায় বা কোনো বনাঞ্চলে হঠাৎ করে আগুন লেগে গেল, একটা এত বড় বনাঞ্চলকে মানে এত কম সময় তো আগুনটা নেভানো সম্ভব হয় না, তখন এই ধরনের আমরা দেখতে পাই যে ক্লাউড সিডিং করে সেই জায়গাটাকে কন্ট্রোল করা হয়। কিন্তু দিল্লিতে যে প্রজেক্টসটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু মানে সেই সময় বাতাসে হিউমিডিটিটা একদম ঠিকঠাক ছিল, সঠিক টাইমে এটা প্রজেক্ট করা হয়। অনেকগুলো প্যারামিটার সেটার সাথে কাজ করে, যেটা কিন্তু আমাকে এই ক্লাউড সিডিংটাকে সাকসেসফুল হতে দেয়নি। এবং ক্লাউড সিডিংয়ের আরও একটা জিনিস, যেটা রিপিটেশনস দরকার হয়, মানে একবার করে দিলাম যে সেটা অনেক দিন পর্যন্ত বাতাসকে ঠিক রাখবে তা নয়। এছাড়াও কোনো একটা জায়গায় ক্লাউড সিডিং করলে তার পার্শ্ববর্তী অঞ্চলের কিন্তু ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই ধরনের অনেক রুলস রেগুলেশনস ল, সেগুলোকে ক্লাইমেটেরও তো ইমপ্লিমেন্টেশনসের এই টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনসের ল থাকে, বা সেইগুলোকেও কিন্তু ওভারকাম করে কিছুটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, বাট ইট ওয়াজ নট সাকসেসফুল, কারণ পুরোটা সেভাবে ফেভারেবল হয়নি এবং প্রচুর ক্ষতি হয় মানিটারি। সুতরাং দিল্লির যে সিচুয়েশনসটা এখনও পর্যন্ত ওয়ার্স্ট কন্ডিশনেই আছে। স্টিল মানুষকে কিন্তু আরও সচেতন হওয়া, মানুষকে কিন্তু রাস্তায় বেরোলে নিজস্ব এক্সপোজারটা যাতে না হয় সেইটার দিকে আরও বেশি দেখা, এবং কলকাতা তার সাথে সাথে প্রিকশনসগুলো নেওয়া। আমরা জানি জাস্ট COP30 শেষ হলো, মানে আমাদের এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স পরিবেশের ওপর হয়, জাস্ট স্যাটারডে শেষ হলো। সুতরাং মানুষের কাছে একটা সবসময় মানে অবদান মানে থাকেই, যে মানে অবদানের থেকে আবেদন একটা রাখবো এটার মাধ্যমে, যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার যতটা আমরা কম করতে পারি বিভিন্ন ক্ষেত্রে, সেটাকে কিন্তু আমাদেরকে আরও বেশি করে দেখতে হবে। আজকে এই এপিসোডটা কিন্তু ব্যক্তিগত জীবনটা ধরলাম না, মানে আমার মনে হলো খুব ইনমেটেরিয়াল হয়ে যাবে, কারণ ওনাকে পাওয়া মানে যে জায়গাটা আমাকে মানে আমি প্রিজার্ভ করতে চাই ওনার নলেজটা, এবং সেটাকে স্টোর করে আপনাদের কাছে স্প্রেড আপ করতে চাই। তো ব্যক্তিগত লাইফটাই ঢুকলাম না, কেন এটা একটা এপিসোডে কনক্লুশন হবে না বা আমরা পুরোটা ক্লিয়ার করতে পারবো, এটা লং টার্ম প্রসেস। তো আমরা যদি এই এপিসোডটা হয়তো এখানে শেষ করছি, কিন্তু আমরা ব্যাক করব
আবার একটা কিছু কন্টেন্ট নিয়ে, যেটা আমরা অ্যাওয়ারনেসটা মানুষকে সচেতন করতে পারি, সেটা সেমিনারের মাধ্যমে হোক বা আবার কোনো একটা টক শোয়ের মাধ্যমে হোক, কিছু না কিছুভাবে যতটা আমরা মানুষদের বা কর্পোরেট সেক্টর, কোম্পানিজ, ব্র্যান্ডস, যেহেতু আমার সাথে রেগুলার এই কাজগুলো হয়, তাদেরকে নিয়ে ইনভলভ করে যদি আমরা কিছু করতে পারি, সচেতনে অ্যাওয়ারনেসটা আনতে পারি। যদি শেষ করব, একটা কি মেসেজ আপনি দিতে চান এই ভিডিওটার ক্ষেত্রে, যতটা দেওয়া উচিত ছোট্ট করে যদি একটু বলেন কিছু। সব থেকে যেটা চাইবো যে ইয়াং জেনারেশনস যারা আমরা, আমাদের নেক্সট জেনারেশনসের কাছে একটু ক্লাইমেট সচেতন হওয়া, মানে যে কাজটাই আমি করছি সকাল থেকে রাত্রির অবধি, সেখানে আমি কতটা পরিবেশ বান্ধবভাবে কাজ করতে পারছি সেটাকে দেখা। আমাদের কিন্তু এখন প্রযুক্তি, বারবার করে বলছি যে উন্নত অনেক হয়েছে, নিজের কার্বন ফুটপ্রিন্ট নিজেই ক্যালকুলেট করা, যে আমি কতটা কার্বন রিলিজ করছি। আমরা তো এখন প্রযুক্তিগতভাবে ডিজিটাল বিভিন্ন ধরনের ওয়াচ ব্যবহার করি, বিভিন্ন রকমের আমরা ডিজিটালি চলি, আর সবসময় ক্লাইমেট কনসাস হওয়া। সুতরাং এই 2-3টে জিনিস, একটা হচ্ছে আমরা ভীষণভাবে ক্লাইমেট কনসাস নই, যে আজকে আমি যদি এই মুহূর্তে জিজ্ঞেস করি যে একিউআইটা কীরকম আছে, একিউআইটা কী, ছোট ছোট স্টেপগুলো কিন্তু জীবনে আমাদের সঠিক পথ দেখাতে পারে। তো আজকে এই এপিসোডটা এখানেই শেষ করছি। ওনার কাছ থেকে যে ফুড স্টেপগুলো আমরা শুনলাম, সেগুলো যদি একটু আমরা ফলো আপ করি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা এপিসোডে লেটস টকের। আর অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো কিছুর কাজের সাথে নিজেকে ইনভলভ করার জন্যে। পজিটিভ জিনিস দেখুন আর পজিটিভিটি স্প্রেড করুন। ভালো থাকবেন সবাই।